শুনতে পাও সেই অদ্ভুত শব্দটা? সবাই ঘুমিয়ে গেলে কারা যেন ফিরে আসে। ভূত FM 9.8 প্রেজেন্টস শাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, ভূত FM 9.8-এ আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। জীবনে কত গল্পই তো শুনি আমরা, যার কিছু হাসায়, কিছু ভাবায়, আর কিছু শিহরিত করে তোলে। আজ তেমনই এক গা ছমছমে অভিজ্ঞতা নিয়ে এসেছেন আমাদের এক লিসেনার, ফাহমিদা আক্তার। এক অভিশপ্ত আয়নার গল্প, যা তার জীবনকে করে তুলেছিল দুর্বিষহ। চলুন সরাসরি শুনে নিই ফাহমিদার জবানিতে সেই ভয়ঙ্কর কাহিনী। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, জানি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম ফাহমিদা আক্তার। আমি আপনাদেরকে শোনাবো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তব একটি ঘটনা। আমার জীবনের সেই ঘটনাটা মনে পড়লে আজও গা কাঁচা দিয়ে ওঠে। বিশ্বাস করেন, যখন বলি লোকে ভাবে আমি বুঝি বানিয়ে বলছি, সিনেমা দেখেছি বুঝি, কিন্তু না, এই ঘটনা আমার নিজের চোখে দেখা, নিজের জীবন দিয়ে ভোগা। একটা আয়না, একটা সাদামাটা পুরনো আয়না কিভাবে একটা মানুষের জীবন তছনছ করে দিতে পারে সেটা আমি বুঝেছি হাড়ে হাড়ে। আজ আপনাদের সেই আয়নার গল্প বলবো। সেই আয়না যেটা আমার জীবনে অন্ধকার নিয়ে এসেছিল, সেই পুরনো বাড়ি আর তার ভেতরে লুকিয়ে থাকা এক অতৃপ্তির দীর্ঘশ্বাস। আজও যখন রাতের বেলা একা থাকি, হঠাৎ করে মনে হয় যেন সেই আয়নাটা আমার দিকে চেয়ে আছে, আর ওর ভেতরে কিসের যেন একটা নড়াচড়া। বুকটা ছ্যাঁক করে ওঠে। ভাবি, আল্লাহ যেন এমন আয়না আর কারো জীবনে না দেন। এই গল্পটা আমি শুধু আপনাদের শোনাচ্ছি না, আমি যেন আবার নিজের ভেতরে সেই ভয়টাকে ছেড়ে ফেলছি। তখন আমি সবে কলেজে ভর্তি হয়েছি। শহর থেকে একটু দূরে মফস্বল টাইপের একটা এলাকায় থাকতাম আমরা। বাবা সরকারি চাকরি করতেন, তাই ঘন ঘন বদলি হতো। এবার বদলি হয়ে এলাম এক অদ্ভুত জায়গায়। নামটা মনে নেই এখন, শুধু জানি শহর থেকে বেশ খানিকটা দূরে, জনবসতি একটু কম, চারদিকে গাছপালা আর রাস্তাগুলো সব ধুলোমাটি ভরা। নতুন জায়গায় এসে সবার আগে যেটা দরকার সেটা হলো একটা থাকার জায়গা। বাবা অনেক খুঁজে শেষমেশ একটা বাড়ি ভাড়া নিলেন। বাড়িটা দেখে আমার কেমন যেন একটা গা ছমছমে অনুভূতি হয়েছিল প্রথম দিনই। দোতলা বাড়ি, বেশ পুরনো, রং চটা দেওয়াল আর খসে পড়া পলেস্তারা, আর মেইন গেটের মরিচা ধরা শিকড়টা দেখেই কেমন যেন একটা অশুভ ইঙ্গিত পাচ্ছিলাম। বাড়ির চারপাশে আগাছা ভর্তি, আর অনেক বড় বড় গাছ থাকায় দিনের বেলায় যেন কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতো। বাবা অবশ্য এইসব কিছু খেয়াল করেননি। উনি বললেন জায়গাটা একটু পুরনো হলেও ভাড়াটা কম, আর সামনের বছর তো আবার বদলি হয়ে যাব, তাই কটা দিনের জন্য মানিয়ে নিতেই হবে। মায়ের অবশ্য একটু আপত্তি ছিল, কিন্তু বাবার জেদের কাছে সবসময় হার মানতে হয়। তো একদিন আমরা সেই বাড়িতে গিয়ে উঠলাম। পুরনো দিনের ফার্নিচার, পুরনো গন্ধ, কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে লাপার। ঘরগুলো বিশাল বড় বড়, কিন্তু সব কটা ঘরে যেন আলো পৌঁছায় না। বিশেষ করে দোতলার মাছের ঘরটা, সেটার জানালাগুলো ভাঙা, আর দিনের বেলায়ও যেন একটা আবছা অন্ধকার খেলা করতো সেই ঘরে। প্রথম কয়েকদিন তো জিনিসপত্র গোছানোতেই গেল। আমাদের ঘরে অবশ্য কোনো সমস্যা ছিল না, কিন্তু যেদিন বাবা দোতলার ওই মাছের ঘরটা খুললেন, সেদিন থেকেই যেন শুরু হলো আসল গোলমাল। ওই ঘরটা বেশ অদ্ভুত ছিল। অন্য ঘরগুলোর মতো ওটা খালি ছিল না। ঘরের এক কোণে একটা বিশাল আলমারি ছিল, আর তার পাশেই একটা বড় টেবিল। টেবিলের ওপর কাপড়ে ঢাকা কি একটা জিনিস রাখা ছিল। বাবা ভেবেছিলেন হয়তো বাড়ির মালিকের পুরনো জিনিস, পরে সরিয়ে নেওয়া হবে। কিন্তু আলমারিটা খুলতে গিয়ে বাবা বেশ অবাক হলেন। আলমারিটা একদম খালি, শুধু ধুলোর আস্তরণ জমে আছে। আমরা যখন ঘরটা পরিষ্কার করতে ঢুকলাম, তখনও সেই কাপড়ে ঢাকা জিনিসটার দিকে তেমন মনোযোগ দিইনি, কিন্তু মায়ের হঠাৎ চোখে পড়লো ওটা। মা কাপড়টা সরাতেই যেটা বেরিয়ে এলো সেটা দেখে আমরা সবাই চমকে উঠলাম। একটা আয়না, বিশাল বড় একটা আয়না, মেহগনি কাঠের কারুকার্য করা, মোটা ফ্রেমে বাঁধানো। ফ্রেমের নকশাগুলো খুব সুন্দর, কিন্তু দেখলেই বোঝা যায় আয়নাটা অনেক পুরনো। আয়নার কাঁচটা কেমন যেন ঘোলাটে, মনে হচ্ছিল যেন ওর ভেতরে অনেক ধুলো জমে আছে। কিন্তু যতই মোছা যাচ্ছিল, ততই যেন ঘোলাটে ভাবটা ফিরে আসছিল। মা বললেন, আয়নাটা তো বেশ পুরনো আর দেখতেও সুন্দর, চলে এটা আমরা বসার ঘরে রাখি। বাবা আপত্তি করেননি। আসলে উনি তখন আয়নাটার ভেতরের ক্ষমতা সম্পর্কে কিছুই জানতেন না। আমরা সবাই মিলে অনেক কষ্টে আয়নাটা বসার ঘরে এনে রাখলাম। বসার ঘরের এক কোণে আয়নাটা বসানো হলো। সেদিনের মতো কাজ শেষ করে আমরা সবাই যে যার ঘরে চলে গেলাম। রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ আমাকে দেখছে। আমি বারবার এপাশ ওপাশ করছিলাম, কিন্তু
কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল থেকে অদ্ভুত সব ঘটনা শুরু হলো। প্রথমেই যেটা হলো সেটা আমার ছোট বোনের সাথে। ওর নাম তিথি। তিথি খুব শান্তশিষ্ট মেয়ে, কিন্তু সেই সকালে ওর আচরণটা কেমন যেন বদলে গেল। ও হঠাৎ করে খুব রেগে যেতে শুরু করলো। কথায় কথায় চিল্লাচিল্লি, জিনিসপত্র ছুঁড়ে ফেলা। মা বাবা দুজনেই খুব অবাক হলেন ওর এমন আচরণ দেখে, কারণ তিথি এমন ছিল না কখনোই। আমি ভাবলাম হয়তো নতুন জায়গায় এসে ওর মন খারাপ, কিন্তু দিনে দিনে ওর রাগ জেদ আরো বাড়তে লাগলো। ও প্রায়ই একা একা বসার ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতো, ঘন্টার পর ঘন্টা। আমরা ডাকতে সাড়া দিত না। একদিন আমি লুকিয়ে ওকে ফলো করলাম। দেখলাম ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির সাথে কথা বলছে, ফিস ফিস করে কি যেন বলছে, আর আয়নার ভেতরের প্রতিচ্ছবিটাও যেন ওর দিকে তাকিয়ে হাসছে। আমার গা শিউরে উঠল। এটা কি হচ্ছে? আমি মাকে বললাম এই কথা। মা প্রথমে বিশ্বাস করলেন না, বললেন তোর ভুল হচ্ছে, তিথি ছোট মানুষ, একা একা খেলছে হয়তো। কিন্তু কয়েকদিনের মধ্যেই মাও বিষয়টা টের পেলেন। তিথি দিনে দিনে আরো বদলে যাচ্ছিল। ও পড়াশোনায় একদম মন দিত না, বন্ধুদের সাথে মিশতো না, সারাক্ষণ কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকতো। আর ওর চোখে মুখে কেমন যেন একটা চাপা রাগ আর হিংসা দেখা যেত। একদিন তিথি হঠাৎ করে আমার একটা পছন্দের পুতুল ভেঙে ফেললো। আমি ওকে জিজ্ঞেস করে ও বলল, এটা তোর, তাই ভেঙে দিয়েছি। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম। এ কেমন কথা? তিথি কি হিংসুটে হয়ে যাচ্ছে? শুধু তিথি নয়, আয়নাটা যেন ধীরে ধীরে আমাদের সবার উপরই প্রভাব ফেলছিল। আমিও যেন কেমন যেন হয়ে যাচ্ছিলাম। আগে আমি খুব প্রাণোচ্ছল ছিলাম, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসতাম, কিন্তু এখন আমার একা থাকতে ভালো লাগতো। আয়নার সামনে গিয়ে দাঁড়ালে আমার নিজের প্রতিচ্ছবিটা কেমন যেন অচেনা লাগতো। মনে হতো যেন আমার ভেতরের আরেকটা সত্তা আয়নার ভেতরে বসে আছে আর আমার দিকে চেয়ে হাসছে। আমার স্বপ্নগুলো কেমন যেন বদলে যেতে শুরু করলো। রাতে ঘুমের মধ্যে আমি অদ্ভুত সব স্বপ্ন দেখতাম। যেন আমি একটা পুরনো বাড়ির করিডোর দিয়ে হাঁটছি, আর চারদিকে শুধু অন্ধকার। শেষমেশ একটা ঘরের সামনে গিয়ে দাঁড়াচ্ছি, আর সেই ঘরের ভেতরে সেই আয়নাটা। আয়নার ভেতরে আমার প্রতিচ্ছবিটা যেন আমার দিকে হাত বাড়িয়ে ডাকছে। ঘুম ভাঙলে সারা শরীর ঘামে ভিজে যেত, আর বুকটা ধরফর করত। আমি ভয়ে ভয়ে চারদিকে তাকাতাম। মনে হতো যেন সেই আয়নার প্রতিচ্ছবিটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আমার পড়াশোনায় একদম মন বসতো না। আগে যে বই পড়তে ভালো লাগতো, এখন সেগুলো আমার কাছে বোরিং লাগতো। আমি কেবল পুরনো দিনের ভৌতিক গল্পের বই আর রহস্য উপন্যাসের দিকে ঝুঁকে পড়ছিলাম। মনে হচ্ছিল যেন আমি সেই গল্পের চরিত্রগুলোর সাথে নিজেকে মেলাতে পারছি। বাবা মায়ের এই পরিবর্তনটা লক্ষ্য করলেন। তারা ডাক্তারের কাছে নিয়ে গেলেন, কিন্তু ডাক্তার কোনো শারীরিক সমস্যা খুঁজে পেলেন না। বললেন মানসিক চাপ হতে পারে, নতুন পরিবেশে এসে মানিয়ে নিতে একটু সময় লাগছে। কিন্তু আমি জানতাম এটা মানসিক চাপ নয়, এটা আয়নার প্রভাব। মায়ের অবশ্য খুব দ্রুত আয়নাটার উপর সন্দেহ জন্মালো। তিথির এমন পরিবর্তন আর আমার অস্বাভাবিক আচরণ দেখে মা খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন। মা লক্ষ্য করলেন যখনই তিথি বা আমি আয়নার সামনে যাই, তখনই যেন আমাদের মেজাজ খারাপ হয়ে যায়, অথবা আমরা কেমন যেন আনমনা হয়ে যাই। মা একদিন আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। আমি দূর থেকে দেখছিলাম। মা আয়নার দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন। হঠাৎ করে মায়ের মুখে একটা ভয়ের ছাপ দেখতে পেলাম। মা যেন আয়নার ভেতরের কোনো কিছুর দিকে তাকিয়ে চমকে উঠেছিলেন। মা হন্তদন্ত হয়ে আমাদের কাছে এলেন। তোরা কি কিছু লক্ষ্য করেছো? এই আয়নাটা কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে যেন আয়নার ভেতরে কিছু একটা আছে। বাবা অবশ্য এসব কুসংস্কারে বিশ্বাসী ছিলেন না। উনি বললেন, আয়না তো আয়না, কিসের অদ্ভুত অনুভূতি, তোমাদের যত পুরনো দিনের চিন্তা। কিন্তু মা দমেল নেন না। আয়নাটার ইতিহাস জানার জন্য বাড়ির মালিকের সাথে যোগাযোগ করলেন। মালিক অবশ্য প্রথমে কিছু বলতে চাননি। মা অনেক পীড়াপিড়ি করার পর তিনি যা বললেন তা শুনে আমাদের সবার রক্ত হিম হয়ে গেল। মালিক জানালেন এই বাড়িটা নাকি অনেক পুরনো, তাদের পূর্বপুরুষদের তৈরি। আর এই আয়নাটাই বাড়ির অনেক পুরনো একটা জিনিস। আয়নাটা নাকি তৈরি হয়েছিল এক অদ্ভুত কারিগরের হাতে। সেই কারিগর নাকি কালো জাদু জানতেন, আর তিনি এই আয়নার ভেতরে কিছু অশুভ শক্তি ঢুকিয়ে দিয়েছিলেন। মালিক বললেন এই আয়নাটা যে ঘরে থাকবে সেই ঘরের মানুষদের জীবনে অশান্তি নেমে আসে। যারা আয়নার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকে তাদের মন মেজাজ বিগড়ে যায়, আর তাদের ভেতরে একটা অশুভ শক্তি প্রবেশ করে। এই আয়নার কারণে নাকি এই বাড়ির অনেক দুর্ঘটনা ঘটেছে। অনেক মানুষ নাকি পাগল হয়ে গেছে, আবার অনেকে আত্মহত্যাও করেছে। মালিক আরো জানালেন এই আয়নাটা সহজে সরানো যায় না, এর ওজন অনেক বেশি, আর এটাকে সরাতে গেলে নাকি আরো অশুভ ঘটনা ঘটে। তাই তারা আয়নাটাকে ওই দোতলার ঘরে ফেলে রেখেছিলেন, যাতে কেউ ওর দিকে না তাকায়। কিন্তু আমরা তো সেই কথা জানতাম না। আমরা সবাই শুনে যেন স্তব্ধ হয়ে গেলাম। তাহলে তিথি আর আমার এই পরিবর্তনের কারণ এই আয়না। মালিকের কথা শুনে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আয়নাটা সরিয়ে ফেলা হবে। কিন্তু সমস্যার শুরু হলো এখানেই। আমরা যখন আয়নাটা সরাতে গেলাম তখন মনে হলো
যেন আয়নাটা মাটির সাথে আটকে আছে। 3-4 জন লোক মিলেও আয়নাটাকে নাড়াতে পারল না। আয়নাটা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে 1 ইঞ্চিও নড়ানো যাচ্ছিল না। মা খুব ভয় পেয়ে গেলেন। উনি বললেন, আমি জানতাম এই আয়নাটা সাধারণ নয়, এর ভেতরে অবশ্যই কোনো অশুভ শক্তি আছে। বাবা তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। উনি ভাবলেন হয়তো অনেক পুরনো হাওয়ায় আয়নাটা মাটির সাথে আটকে গেছে। উনি একজন মিস্ত্রি ডাকলেন। মিস্ত্রি এসে অনেক চেষ্টা করলেন, কিন্তু আয়নাটা সরাতে পারলেন না। উনিও নিজে অবাক হয়ে গেলেন আয়নার এমন অদ্ভুত ওজনের কারণে। এদিকে তিথির অবস্থা দিনে দিনে আরো খারাপ হচ্ছিল। ও একদমই কথা বলতো না, শুধু আয়নার দিকে তাকিয়ে থাকতো। ওর চোখ দুটো কেমন যেন লাল হয়ে গিয়েছিল, আর ওর মুখে একটা অদ্ভুত হাসি লেগে থাকতো। দেখলে মনে হতো যেন ও কোনো অন্য জগতে চলে গেছে। একদিন রাতে তিথি হঠাৎ করে চিৎকার করতে শুরু করলো। আমরা সবাই ওর ঘরে ছুটে গেলাম। দেখলাম তিথি বিছানার উপর বসে আছে, আর তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। ও অদ্ভুত ভাষায় কি যেন বলছে, আর ওর শরীরটা যেন কাঁপছে। আমরা তিথিকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু ও আরো বেশি ক্ষেপে উঠল। ওর শক্তি যেন অনেক বেড়ে গিয়েছিল। বাবা আর আমি মিলে ওকে অনেক কষ্টে ধরে রাখলাম। তিথি যেন আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন ও আমার শত্রু। সেই রাতে আমাদের ঘুম হলো না। আমরা সারা রাত তিথির কাছে বসে থাকলাম। পরের দিন সকালে তিথিকে দেখে মনে হলো যেন ওর শরীরের সব শক্তি চলে গেছে। ও খুব দুর্বল হয়ে পড়েছিল, আর চোখ দুটো কোটরাগত। মা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে বললেন মানসিক শক পেয়েছে, ওকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। কিন্তু আমরা জানতাম এটা শুধু মানসিক শক নয়, এটা আয়নার প্রভাব। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি আয়নার রহস্যটা ভেদ করব। আমি জানবো এই আয়নার ভেতরে কি আছে, আর কেন এটা আমাদের জীবনকে এমনভাবে প্রভাবিত করছে। একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বসার ঘরে গেলাম। আয়নাটা অন্ধকার ঘরে কেমন যেন একটা ভৌতিক আভা ছড়াচ্ছিল। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার নিজের প্রতিচ্ছবিটা আয়নার ভেতরে দেখছিলাম, কিন্তু কিছুক্ষণ পর আমার মনে হলো আমার প্রতিচ্ছবিটা যেন আমার মতো নয়। আয়নার ভেতরের আমিটা হাসছে। সেই হাসিটা কেমন যেন শয়তানি হাসি। আমি আমার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ করে আমার মনে হলো যেন আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা আমার সাথে কথা বলছে। ও বলল, ভয় পাচ্ছিস কেন? আমি তো তোরই অংশ। তুই যা হতে চাস আমি তোকে তাই বানিয়ে দেব। আমার বুকটা ধড়ফড় করছিল। আমি জানি এটা সাধারণ কোনো আয়না নয়, এটা অবশ্যই কোনো অশুভ শক্তির দ্বারা প্রভাবিত। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, তুমি কে? তুমি কি চাও? আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা হাসতে লাগলো। আমি তোর ভেতরের অন্ধকার, আমি তোর লুকানো সব ইচ্ছা। আমি তোকে শক্তি দেব যা তুই সব সময় চেয়েছিস। আমি বুঝতে পারছিলাম আয়নাটা আমাকে প্রলুব্ধ করছে, আমার ভেতরের খারাপ দিকগুলোকে জাগিয়ে তুলছে। আমি যখন আয়নার সামনে দাঁড়িয়েছিলাম তখনই হঠাৎ করে আমার কানে একটা ফিসফিস শব্দ এলো। মনে হলো যেন কোনো নারীর কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বরটা কেমন যেন করুণ আর যন্ত্রণাময় ছিল। কণ্ঠস্বরটা বলল, ওকে বিশ্বাস করো না, ও তোমাকে ধ্বংস করে দেবে। আমি চারদিকে তাকালাম, ঘরে কেউ নেই। তাহলে কে কথা বলছে? আমি আবার আয়নার দিকে তাকালাম। আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা তখনও হাসছে, কিন্তু এবার ওর হাসিটা কেমন যেন একটা কৃত্রিম লাগছিল। কণ্ঠস্বরটা আবার এলো, এই আয়নাটা অভিশপ্ত, এর ভেতরে একটা অতৃপ্ত আত্মা বন্দী হয়ে আছে। সেই আত্মা মানুষকে ব্যবহার করে নিজের মুক্তি চায়। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? তুমি কে কথা বলছো? কণ্ঠস্বরটা বলল, আমি এই বাড়ির পূর্বতন বাসিন্দা। এই আয়নার কারণে আমার জীবন নষ্ট হয়ে গেছে। এই আয়না আমাকে পাগল করে দিয়েছিল। আমি শেষমেশ আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলাম। আমার গা শিউরে উঠল। তাহলে মালিকের কথা সত্যি, এই আয়না সত্যি মানুষকে পাগল করে দেয়। কণ্ঠস্বরটা আবার বলল, এই আয়নার ভেতরের আত্মাটা খুব শক্তিশালী। ও মানুষের মনের দুর্বলতাকে কাজে লাগায়।
মানুষের ভেতরে যে খারাপ ইচ্ছাগুলো লুকিয়ে থাকে সেগুলোকে জাগিয়ে তোলে, তারপর সেগুলোকে ব্যবহার করে মানুষকে তার বশে নিয়ে আসে। আমি তোমাকে বাঁচাতে চাই, তুমি এই আয়না থেকে দূরে থেকো। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কিভাবে? আয়নাটা তো সরানো যাচ্ছে না। কণ্ঠস্বরটা বলল, এই আয়নাকে ধ্বংস করতে হবে, তবেই এর ভিতরের আত্মা মুক্তি পাবে আর তুমিও মুক্তি পাবে। কিন্তু কিভাবে ধ্বংস করব? এই আয়নার ভেতরের আত্মাকে দুর্বল করতে হবে। ওর শক্তি আসে মানুষের বিশ্বাস থেকে। যদি কেউ ওকে বিশ্বাস না করে, যদি ওর দিকে তাকিয়ে ওর প্রলোভনে না পড়ে, তাহলে ওর শক্তি কমতে শুরু করবে, আর যখন ও দুর্বল হবে তখন এটাকে ভাঙা যাবে। আমার কাছে মনে হলো যেন আমি একটা গল্পের মধ্যে ঢুকে গেছি, কিন্তু এটা গল্প নয়, এটা আমার জীবন। আমি সেই অজানা কণ্ঠস্বরের কথা বিশ্বাস করলাম। আমার মনে হলো এটাই হয়তো আমাদের মুক্তির একমাত্র পথ। আমি পরের দিন সকালে বাবা মাকে সব বললাম। মা প্রথমে কিছুটা ভয় পেলেও পরে আমার কথা বিশ্বাস করলেন। বাবাও তিথির অবস্থা দেখে আয়নার উপর বিশ্বাস করতে বাধ্য হলেন। আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম, আমরা আয়নার দিকে আর তাকাবো না। আমরা এটাকে কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে এর থেকে কোনো অশুভ প্রভাব না আসে। আমরা আয়নার সামনে একটা মোটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। তারপর আমরা সবাই চেষ্টা করলাম আয়নাটাকে ভুলে থাকতে। প্রথম কয়েকদিন খুব কঠিন ছিল। তিথি তখনও পুরোপুরি সুস্থ হয়নি। ও প্রায়ই চিৎকার করত আর আয়নার দিকে ছুটে যেতে চাইতো। আমরা তাকে ধরে রাখতাম। আমরা সবাই মিলে আয়নার দিকে না তাকানোর শপথ নিলাম। এমনকি বসার ঘরেও খুব কম যেতাম। গেলেও আয়নার দিকে পিঠ দিয়ে বসতাম। দিনের পর দিন কেটে যেতে লাগলো। ধীরে ধীরে আমরা লক্ষ্য করলাম তিথির অবস্থা একটু একটু করে ভালো হতে শুরু করেছে। ও রাগ জেদ কমে আসছে। ও আবার শান্ত হতে শুরু করেছে। আমার নিজেরও ভালো লাগতে শুরু করলো। আমার স্বপ্নগুলো আর আগের মতো ভয়ঙ্কর ছিল না। আমি আবার পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলাম। মা বাবাও যেন একটা স্বস্তি ফিরে পেলেন। বাড়ির পরিবেশটা আবার স্বাভাবিক হতে শুরু করলো। 1 মাস পর আমরা আবার আয়নাটা সরাতে চেষ্টা করলাম। এবার আশ্চর্যভাবে আয়নাটা কিছুটা হালকা মনে হলো। 3-4 জন মিলে আমরা আয়নাটাকে দোতলার সেই পুরনো ঘরে ফিরিয়ে নিয়ে গেলাম। ঘরটা অন্ধকার ছিল। আমরা আয়নাটাকে সেদিকে মুখ করে রাখলাম, যাতে ওর ভেতরের কোনো প্রতিচ্ছবি দেখা না যায়। আমরা জানতাম এটা একটা সাময়িক সমাধান। আয়নাটাকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত আমরা পুরোপুরি নিশ্চিন্ত হতে পারবো না। আয়নাটা দোতলার ঘরে রাখার পর বেশ কয়েকদিন শান্তি ছিল। আমরা ভাবলাম হয়তো সব ঠিক হয়ে গেছে। কিন্তু একদিন রাতে হঠাৎ করে একটা বিকট শব্দ হলো দোতলার ঘর থেকে। আমরা সবাই ভয়ে চমকে উঠলাম। বাবা তাড়াতাড়ি করে টর্চ নিয়ে দোতলায় গেলেন। আমরাও ভয়ে ভয়ে তার পিছু নিলাম। দোতলার সেই ঘরের দরজাটা খোলা ছিল। ভেতরে গিয়ে যা দেখলাম তা দেখে আমাদের চোখ ছানা বড়া হয়ে গেল। আয়নাটা মেঝেতে পড়ে আছে আর ওর কাঁচটা মাঝখান থেকে ভাঙা। মনে হলো যেন কোনো বিশাল শক্তি আয়নাটাকে ভেঙে ফেলেছে। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ করে আয়নার ভাঙা কাঁচের টুকরোগুলো থেকে একটা কালো ধোঁয়া বের হতে শুরু করলো। ধোঁয়াটা ধীরে ধীরে একটা আকৃতি নিতে শুরু করলো, একটা নারীর অবয়ব। সেই নারীটার মুখটা ছিল বিকৃত, চোখ দুটো গর্তে ঢোকানো আর চুলগুলো এলোমেলো। দেখে মনে হলো যেন অনেক দিন ধরে অন্ধকারে বন্দী ছিল। আমরা সবাই ভয়ে জমে গেলাম। তিথি ভয়ে আমার হাত শক্ত করে ধরেছিল। সেই নারীটা আমাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর ওর মুখ থেকে একটা যন্ত্রণাময় চিৎকার বেরিয়ে এলো, আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও। তারপর সেই নারীটা ধীরে ধীরে মিলিয়ে গেল। ধোঁয়াটা মিলিয়ে গেল, আর তার সাথে মিলিয়ে গেল আয়নার সব অশুভ শক্তি। আমরা কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর বাবা সাহস করে ভাঙা আয়নাটার কাছে গেলেন। তিনি দেখলেন আয়নার কাঁচটা পুরোপুরি ভেঙে গেছে আর ওর ফ্রেমেও ফাটল ধরেছে। আমরা বুঝলাম সেই অতৃপ্ত আত্মা
আত্মা অবশেষে মুক্তি পেয়েছে, আর তার সাথে আমাদেরও মুক্তি মিলেছে। সেই ঘটনার পর আর আমরা সেই বাড়িতে থাকিনি। বাবা খুব দ্রুতই বদলির ব্যবস্থা করলেন, আর আমরা সেই অভিশপ্ত বাড়ি ছেড়ে চলে এলাম। নতুন জায়গায় এসে আমরা সবাই যেন নতুন জীবন ফিরে পেলাম। তিথি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে, ও আবার সেই হাসি খুশি তিথি হয়ে উঠেছে। আমারও সব ভয় কেটে গেছে, আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। সেই পুরনো আয়না আর সেই পুরনো বাড়ির কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে। সেই আয়নাটা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করেছিল তা ভাবলে আজও অবাক হয়ে যাই। আমি আপনাদের এই গল্পটা বললাম যাতে আপনারা বোঝেন পৃথিবীতে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যা আমাদের ধারণার বাইরে। আর এই আয়নাটা ছিল আমার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা। আজও যখন কোনো পুরনো বাড়ির পাশ দিয়ে যাই বা কোনো পুরনো আয়নার দিকে তাকাই, তখন আমার বুকের ভেতরে কেমন যেন একটা চিনচিনে ব্যথা অনুভব করি। মনে হয় যেন সেই অন্ধকার আয়নাটা আমার দিকে চেয়ে আছে, আর ওর ভেতরে কিসের যেন একটা নড়াচড়া। কিন্তু আমি জানি আমি এখন মুক্ত। সেই আয়নার অশুভ শক্তি আর আমাকে স্পর্শ করতে পারবে না। তবে একটা কথা, পুরনো জিনিসপত্র সাবধানে যাচাই করবেন, কারণ অনেক পুরনো জিনিসের পেছনে লুকিয়ে থাকতে পারে এমন কোনো অভিশাপ যা আপনার জীবনকে নরক বানিয়ে দিতে পারে। এই আয়নাটা যেমনটা আমার জীবনে করেছিল। আমার এই গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো জানি না, কিন্তু আমি আমার জীবনের এই চরম সত্যটা আপনাদের সাথে ভাগ করে নিতে চেয়েছিলাম। হয়তো অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু যারা এমন কিছুর মুখোমুখি হয়েছেন তারাই বুঝবেন আমার মনের অবস্থা। আজও মাঝে মধ্যে রাতের অন্ধকারে সেই আয়নার ভাঙা কাঁচের টুকরো আর সেই নারীর বিকৃত মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে, আর কানে বাজে সেই যন্ত্রণাময় চিৎকার, আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও। আমি কেবল প্রার্থনা করি যেন এমন অভিশপ্ত আয়না আর কারো জীবনে না আসে, আর যারা এমন কিছুর মুখোমুখি হবেন তাদের যেন সেই অজানা কণ্ঠস্বরের মতো কোনো পথপ্রদর্শক থাকে যা তাদের মুক্তি দেবে। এটাই ছিল আমার অন্ধকারে আয়নার গল্প, এক ভয়াবহ অভিশপ্ত আয়নার গল্প যা আমার জীবনকে বদলে দিয়েছিল।